হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে অক্ষরপত্র যে বইটা আছে আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, তার স্থিতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টারে ম্যাথগুলো করব। আর আমি হচ্ছে একদম শুরু থেকে করাবো আর কি সবকিছু। আর ভিতরে হচ্ছে উদাহরণ অঙ্ক, তারপরে অনুশীলনীর ম্যাথ যা যা আছে সব করাই দিব, কোনো সমস্যা নাই। যদি আগে থেকে পড়া নাও থাকে কোনো অসুবিধা নাই, আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করবো আর কি। তো স্থিতিবিদ্যা হচ্ছে আমাদের মূলত বলবিদ্যার আন্ডারে পড়ে, যে বলবিদ্যার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। ঠিক পরের চ্যাপ্টার অর্থাৎ নবম অধ্যায়ে গতিবিদ্যা আলোচনা করা আছে। তো স্থিতিবিদ্যা হচ্ছে মূলত স্থিতিশীল বস্তুর উপরে যে বলগুলা প্রয়োগ করা হয়, সেই বলগুলা নিয়ে আলোচনা করা হয়। আর গতিবিদ্যা ঠিক উল্টা, অর্থাৎ গতিশীল বস্তু নিয়ে কাজ করা হয়। তো স্থিতিবিদ্যা গেল এটা। তো এই স্থিতিবিদ্যার মধ্যে আমাদের বিভিন্ন বল নিয়ে যেহেতু কাজ করা হবে, তো বইয়ের শুরুতে হচ্ছে বিভিন্ন প্রকার বল, টান বল, তারপর হচ্ছে লব্ধি বা এই টাইপের কিছু, এই যে বিভিন্ন আলোচনা, খেলা বল এইসব আছে। এগুলা হচ্ছে ফিজিক্সেও ছিল, ওদিকে আমি যাচ্ছি না। আর ইজি জিনিস এগুলা হচ্ছে আপনি রিডিং করলে বোঝা যায়। তা আমি সরাসরি এই অন্তকেন্দ্র পরিকেন্দ্র এই বিষয়গুলো একটু বইতে আলোচনা করা আছে, আমি এখানে যাচ্ছি আর কি সরাসরি। তো খেয়াল করি, প্রথমে অন্তকেন্দ্রে আসি। এটা হচ্ছে ক্লাস 9-10-এ সম্পাদ্যে মনে ছিল যে কোনো একটা ত্রিভুজের জন্য অন্তকেন্দ্র অঙ্কন করো, সরি অন্তবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ একটা ত্রিভুজ আছে এরকম, ধরো মনে করলাম একটা ত্রিভুজ আছে এরকম। তো এই ত্রিভুজের মধ্যে এমন একটা বৃত্ত অবশ্যই আঁকানো সম্ভব যে এটা তিনটা বাহুকে টাচ করে যাবে, জাস্ট টাচ। অর্থাৎ একটা বিন্দুতে কি করবে, স্পর্শ করবে। মানে এই বৃত্তটার তিনটা বাহুই কি স্পর্শক, ঠিক আছে। তো এই যে আমরা বৃত্তটা আঁকাইলাম, একটা ত্রিভুজের ভিতরে বৃত্ত আঁকাইলাম, এই বৃত্তটাকে বলা হচ্ছে অন্তবৃত্ত। এবং সেই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রকে বলা হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। বোঝা গেছে আশা করি। এখন কথা হচ্ছে অন্তকেন্দ্র তো বুঝলাম জিনিসটা আসলে কি, তাহলে অন্তকেন্দ্র কিভাবে করে বের করতে হয় এটা একটু শিখতে হবে না? ধরো একটা ত্রিভুজ আছে এরকম আমার কাছে, একটু বাঁকা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে সেই ত্রিভুজটা, এটা এরকম দেই, ঠিক আছে। তো অন্তকেন্দ্র কি বলতেছে, একটা তো গেল হচ্ছে ত্রিভুজের ভিতরে যে বৃত্ত আঁকাবো সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র। আবার অন্তকেন্দ্র আবার কি বলতেছে যে প্রত্যেকটা কোণকে, ত্রিভুজের প্রত্যেকটা কোণকে একদম অর্ধেক করে ফেলাও, সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডক যে তিনটা রেখা পাওয়া যাবে, সেই তিনটা রেখা যেখানে ছেদ করবে সেটাই অন্তকেন্দ্র। অর্থাৎ আমরা যদি এই কোণটাকে একদম অর্ধেক করে ফেলি, এটা কি অর্ধেক হয়ে গেল না? এই কোণটাকে কি করলাম, অর্ধেক করে ফেললাম। এই কোণটাকে অর্ধেক, অর্থাৎ এটাও সমান এটাও পরস্পর সমান। যদি আমার সুন্দর হয় না এতটা, যাই ভুল কিছু একটা। আবার এই কোণটাকে কি করে ফেলাও, সমদ্বিখণ্ডিত করো, ঠিক আছে। তারপর এই যে কোণটা আছে না, এই কোণটাকে কি করো, সমদ্বিখণ্ডিত করো। এই সমদ্বিখণ্ডিত করলে এই তিনটা রেখা বা তিনটা সমদ্বিখণ্ড অবশ্যই একটা বিন্দুতে কি করবে, টাচ করবে। সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি অন্তকেন্দ্র। এই বিন্দুটার নাম কি, অন্তকেন্দ্র। এটা যদিও আসলে আগেকার পড়া, আগেকার জিনিস, সরলরেখা তো এগুলো ছিল। এগুলো নতুন করে আসলে তেমন ভিতরে যাওয়া না যায় ভালো, সবকিছু পুরাতন জিনিস আর কি। তো আরেকটা জিনিস বলি, সেটা তো এমনিতে জানা উচিত এটাও, যে এই যে কেন্দ্র আঁকাইলাম না, সেই কেন্দ্র থেকে বা অন্তকেন্দ্র যে পাইলাম যে বিন্দুটা, সেই বিন্দু থেকে আমরা যে কোনো এক বাহুর উপর যে লম্ব দূরত্ব নেই, আমরা কিন্তু লম্ব দূরত্ব নেবো, ঠিক আছে, লম্ব দূরত্ব। এটা কিন্তু এইটা না, এটা কিন্তু ব্যাসার্ধ না। লম্ব দূরত্ব নিতে হবে, এইটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এখন এটাকে আমরা যদি চাপ নিয়ে একটা গোল আকার একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা তিনটা বাহুকে কি করে যাবে, টাচ করে চলে যাবে। এটা গেল হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এবার আসি পরিকেন্দ্র। পরিকেন্দ্র অন্তকেন্দ্র ঠিক উল্টা আর কি। যে যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে এরকম, এমন একটা বৃত্ত অবশ্যই থাকবে যে বৃত্তটা এই ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়েই যাবে। বোঝা গেছে? এমন একটা বৃত্ত আছে যে বৃত্তটা এই ত্রিভুজের বাহিরের দিক থেকে, অর্থাৎ তিনটা শীর্ষ দিয়ে কি করবে, চলে যাবে। তো এই বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। এই বৃত্তটাকে বলা হচ্ছে কি, পরিবৃত্ত। এবং এই বৃত্তের যে কেন্দ্র থাকবে না একটা, বৃত্তের তো কেন্দ্র অবশ্যই আছে, ওই কেন্দ্রটাই হবে আমাদের এই ত্রিভুজের পরিকেন্দ্র। মানে বৃত্তের কেন্দ্র ত্রিভুজের পরিকেন্দ্র, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র মানে কি, ত্রিভুজের পরিকেন্দ্র, সহজ জিনিস। তাহলে এখন দেখি পরিকেন্দ্র কিভাবে বের করতে হয় বা কিভাবে অঙ্কন করতে হয়। একটা ত্রিভুজ আছে এরকম বাঁকা করি আর কি, একটা বিষমবাহু ত্রিভুজ আঁকাইলাম। বিষমবাহু কি হইলো, মোটামুটি আন্দাজ মতো হয়েছে আর কি। তো পরিকেন্দ্র কি বলতেছে, যে প্রত্যেকটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে একদম সমদ্বিখণ্ডিত করো। আগের বারে করেছিলাম কি, কোন সমদ্বিখণ্ডিত করে অন্তকেন্দ্র পাইছিলাম, এবারে বাহু সমদ্বিখণ্ডিত করে পরিকেন্দ্র পাওয়া যাবে। তাহলে তিনটা বাহুকে কি করতে হবে, একদম সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো ধরলাম এই যে বাহুটা আছে না, ভূমিটা, আর মাঝখানে পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, এবং এই পয়েন্টে একটা লম্ব আঁকাবো। তাহলে এই লম্বটাই হবে আমার
এই ত্রিভুজের বাহুটার কি সমদ্বিখণ্ডক রেখা না? ঠিক অনুরূপভাবে আমরা প্রত্যেকটা বাহুকে কি করে ফেলবো? অর্ধেক করে ফেলবো। তাহলে এটাকে অর্ধেক করে ফেলি। এই যে এটাকেও ধরলাম, অর্ধেক করে ফেললাম, এরকম গেল। আবার এই যে বাহুটা আছে না, এই বাহুটাকে অর্ধেক করে ফেললাম। তাহলে মোটামুটি কি এটা এরকম চলে যাবে না? তা আমি ইচ্ছা করে বাহিরে অঙ্কন করলাম, কারণ এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে ধরে নিলাম আর কি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিকেন্দ্রটা কই থাকে? ত্রিভুজের বাহিরে থাকে। আর আরেকটা কি, একটা কি, আচ্ছা, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ভিতরে থাকে। আর আরেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পরিকেন্দ্র হবে ঠিক মধ্যবিন্দু অতিভুজের মধ্যবিন্দু। আচ্ছা, এখানে একটা কথা আছে, আমি পরে বলতেছি এটা, আপাতত না, পরে আগে এটা দেখি তারপর। তো এই যে ত্রিভুজের তিনটা সমদ্বিখণ্ডক রেখা, মানে তিনটা বাহু সমদ্বিখণ্ডক রেখা যেখানে সেট করলো একটা পয়েন্টে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি পরিকেন্দ্র। বোঝা গেছে? এখন আমরা যদি একে কেন্দ্র করে, মানে এই পয়েন্ট থেকে জাস্ট একটা ডিস্টেন্স নেই, এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। এই ডিস্টেন্সটা নিয়ে যদি আমরা একটা কি করি, সুন্দর করে বৃত্ত অঙ্কন করি, তাহলে এটা দেখা যাবে সুন্দর করে ঠিক এরকম একটা বৃত্ত পাওয়া যাবে, যে বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত, এবং এই পয়েন্টটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হলো আমাদের পরিকেন্দ্র বের করার জন্য তিনটা সমদ্বিখণ্ডক রেখার দরকার নাই, দুইটা হলে যথেষ্ট। কারণ দুইজন যেখানে সেট করবে সেখানে অবশ্যই 3 নাম্বারটা সেট করবেই, না করলে তো পরিকেন্দ্র পাওয়াই যাবে না। সুতরাং জাস্ট দুইটা নিলেই চলবে কিন্তু, ঠিক আছে? তো এখন আসি, আমি যেটা বলতে চাইলাম, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু হয়। এই জিনিসটা বোঝা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখি কেমন, এটা অনেকবার কাজে লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে কাজে লাগতে পারে। যেমন, আচ্ছা, এটা প্রথমে দিলাম না, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজটা আর কি। তাহলে পরিকেন্দ্র আঁকাইতে হবে, কি করতে হবে? সবগুলা বাহুকে একদম সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্ধেক করে ফেলতে হবে। তার আমরা যদি লম্বটাকে অর্ধেক করি, লম্বটাকে একদম অর্ধেক, অর্থাৎ মধ্যবিন্দুতে লম্ব আঁকা একটা, এটা কি হয়ে গেল? লম্বটাকে অর্ধেক হয়ে গেল না? আবার এই আমরা ভূমি যে আছে না, ভূমি, এইটাকে অর্ধেক করে ফেললাম, ঠিক আছে? অর্ধেক করলে এটা এরকম চলে যাবে। আবার আমরা যদি অতিভুজকে অর্ধেক করি, এটা এরকম চলে যাবে। তাহলে এই পয়েন্টটাই হবে আমাদের কি পরিকেন্দ্র। সুন্দর করে অঙ্কন করলে আমাদের পরিবৃত্ত পাওয়া যাবে, ওদিকে না যায় আর। এখন আমি কি জন্য বললাম যে এই পরিকেন্দ্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের মিডিল পয়েন্ট কেন হয়? এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, 9-10 আশা করি সবারই ভেক্টর পড়া উচিত। ভেক্টর যে প্রমাণ ছিল একটা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে আমরা এই যে লাইনটা পাইছি, ভালো করে খেয়াল করি, এই যে লাইনটা পাইলাম, আমরা যে লম্ব আঁকাইছি একদম মাঝখানে পয়েন্টে না, লম্ব আঁকাইছি, তার মানে এটা কি মধ্যবিন্দু, ঠিক আছে? আবার এই রেখাটা সমদ্বিখণ্ডক না, সরি সমান্তরাল না। তার মানে এই রেখাটা যে অতিভুজ যে বিন্দুগামী হয়েছে, সেই বিন্দুটা অবশ্যই অতিভুজের মধ্যবিন্দু। নয়তোবা লম্ব এবং অতিভুজের মধ্যবিন্দু যোগ করার ফলে তবেই একমাত্র ভূমির সমান্তরাল একটা লাইন পাওয়া সম্ভব। ঠিক অনুরূপভাবে আমাদের এই লাইনটাও এই রেখাটার কি সমান্তরাল, অর্থাৎ এই পয়েন্টটা আমাদের আসলেই কি অতিভুজের মধ্যবিন্দু। এভাবে বলা যায় পরিকেন্দ্র আসলেই অতিভুজের মধ্যবিন্দু হয়। তো এটা গেল হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এরপরে চলে আসি ভরকেন্দ্র। ভরকেন্দ্র সবার জানা উচিত, সহজ একটা জিনিস, তিনটা মধ্যমা, ত্রিভুজের তিনটা মধ্যমা যেখানে সেট করে সেটাই হবে আমাদের কি ভরকেন্দ্র। ধরলাম যে ত্রিভুজের মধ্যমা কেমনে আঁকায়, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, ঠিক আছে? তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এ এবং ডি যদি আমরা যোগ করে দিই, এটা হবে এডি মধ্যমা। তারপর এ এবং সি এর মধ্যবিন্দু যদি ই হয়, এবং আমরা যদি বি এবং ই যোগ করে দিই, এটা হলে বিই মধ্যমা। এই বিন্দুটাই হবে আমাদের কি ভরকেন্দ্র। ত্রিভুজের তিনটা মধ্যমা যেখানে ছেদ করে সেটাই আমাদের ভরকেন্দ্র। ঠিক অনুরূপভাবে এটাও অবশ্যই এখানে টাচ করবেই। নাম দিলাম এ পয়েন্টার আমি কত, জি, ঠিক আছে? তো জি হচ্ছে আমাদের ভরকেন্দ্র। এখানে আরেকটা জিনিস জানা উচিত, এটা অনেকে আশা করি জানো আগে থেকেই, যে ভরকেন্দ্র সর্বদা যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা সরলরেখাতেও ছিল। তার মানে এখানে এজি অনুপাত জিডি ইকুয়াল 2:1 থাকবে। অর্থাৎ জি বিন্দুটা এডি রেখাকে বা এডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক অনুরূপভাবে এখানে বিজি অনুপাত জিই ইকুয়াল 2:1 থাকবে। এটা কিন্তু সামনে কাজে লাগবে আর কি, চ্যাপ্টারে যখন ম্যাথ করবো না, তখন সবকিছু কাজে লাগবে। সুতরাং কিছু স্কিপ করা যাবে না, সবকিছু ভালো করে পড়তে হবে। এখন আসি লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র এটাও জিনিসটা সোজা, খুবই সহজ জিনিস। খেয়াল করি, ধরলাম একটা ত্রিভুজ দেওয়া আছে, এখন এই ত্রিভুজ নাম দিই এ বি সি। এখন যদি আমরা এক কাজ করি, যে এ বিন্দু হইতে বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি, অবশ্যই কিন্তু লম্ব আঁকাইতে হবে।
প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর কি আঁকাইতে হবে? লম্ব আঁকাইতে হবে। কথা হচ্ছে এটা আসলে লম্বটা হয় নাই, এই লম্বটা বাহিরেও যাইতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। এটা বাহিরেও যাইতে পারে, অর্থাৎ বর্ধিতাংশের উপরে লম্ব হইতে পারে। আমারটা তো হইল না আর কি। আমরা প্রমাণ যখন সরি আমাদের যখন প্রমাণ করতে বলবে না, ম্যাথ যখন দিবে তখন চেষ্টা করবো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকানোর জন্য, তাহলে এগুলা ম্যাথ করতে একটু সুবিধা হবে আর কি। তো এই যে দুইটা রেখা যেখানে সেট করলো সেটাই আসলে কি লম্ব কেন্দ্র। আমরা যদি সি বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব আঁকি, সেটা এই বিন্দুগামী হবে। তো এই লম্ব, এটা হচ্ছে আমাদের কি লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র ইংলিশ ভুলে গেছি, অর্থ সেন্টার মনে হয়, এটা দেখে নিও, দরকার নাই যদিও। এটা হচ্ছে আমার কি লম্ব কেন্দ্র, অর্থাৎ প্রত্যেকটা শীর্ষ থেকে, ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব যেখানে সেট করে তিনজনই, সেটাই হবে আমাদের ত্রিভুজের লম্ব কেন্দ্র। এরপরে দেখি নেক্সট টপিকে আসি। এটা হচ্ছে লম্বের মান ও দিক নামে একটা জিনিস লিখে রাখছি আমি। এটা হচ্ছে বইতে হবে দেওয়া আছে আর কি, কত এটা, দুইটি বলের লব্ধির মান ও দিক আর কি। এটা ফিজিক্সের জিনিস, এটা আসলে নতুন করে পড়ানোর কিছু নাই। যদি এরকম হয় যে দুইটা বল ধরলাম, একটা হচ্ছে পি এদিকে কাজ করতেছে এবং আরেকটা বল কত কিউ, সেটাও কি এদিকে কাজ করতেছে। তো এখানে পি এবং কিউ মূলত একই রেখা বরাবর কাজ করবে, একই রেখা বরাবর হইতেও পারে নাও হইতে পারে। এটা আমরা যখন, এটা মানে সেকেন্ড চ্যাপ্টার কি থার্ড চ্যাপ্টার সম্ভবত, 8.3 সেখানে দেখবো হচ্ছে সমান্তরাল বল। সেই ক্ষেত্রেও এটা একই লাইনে থাক বা আলাদা লাইনে থাক, তবে সমান্তরাল হইতে হবে অথবা একই রেখায় হইতে হবে। হয় একই রেখায় হবে, নয়তো বা কি সমান্তরালে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের যে লব্ধির যে মানটা, লব্ধি অর্থাৎ যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে এই দুটো যে বল আছে না, সেই দুইটা বলের যোগফলের সমান হয়। ঠিক আছে, এটা আমাদের ওই যে কি বলে আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা আছে না, সেখান থেকে তো খুব সহজে বের করা যায়, তাই না? আবার এমনি থেকেও তো বোঝা যায় এটা, যে একই জিনিসের উপরে একই দিক বরাবর দুইজন কাজ করতেছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তো ওদের দুজনের যোগফল অনুযায়ী সেটা সামনে আগাবে না, এটা তো এমনি থেকে বোঝা যায়। আবার যদি এরা একই দিকে কাজ না করে বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ একটা কাজ করে পি এইদিকে আর কিউ কাজ করে ধরলাম এইদিকে, এটা একই লাইনে কাজ করতে পারে অথবা সমান্তরালে বিপরীত দিকেও কাজ করতে পারে। এই ক্ষেত্রে লব্ধির মানটা থাকবে হচ্ছে এদের অন্তরফলের সমান। এটা আমরা মডুলাস দিতে পারি, কারণ লব্ধির মানটা অবশ্যই পজিটিভ হবে এবং আমরা জানি না যে পি এর মান বেশি নাকি কিউ এর মান বেশি। আর ইকুয়াল পি মাইনাস কিউ। আর এখানে দিকের যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধি অবশ্যই প্রথমোক্ত যে দুটা বল থাকবে সেই দুটা বলের দিকে কাজ করবে। আর যদি বিপরীত দিকে কাজ করে তখন লব্ধি যে বলটা বেশি হবে, অর্থাৎ যদি পি এর মানটা বেশি হয় তাহলে লব্ধি কাজ করবে পি এর দিকে, যদি কিউ এর মানটা বড় হয় তখন লব্ধি কাজ করবে কিউ এর দিকে। এইটুকু জিনিস আর কি। এরপরে আসি দেখি কি বলা আছে এখানে। এলে তো আসলে সহজ সহজ জিনিস, নতুন করে পড়ানো কিছুই নাই, সবকিছু কিন্তু ফিজিক্স জিনিসপত্র। আমি তারপরেও তাড়াতাড়ি মানে বলে যাচ্ছি আর কি, বেশি সময় নিব না, দ্রুত শেষ করে দেবো আর কি, যে আলোচনা টালোচনা যা আছে। তো বলের সামান্তরিক সূত্র কি বলতেছে এখানে, যে যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক দ্বারা সূচিত হয়, তবে তাদের লব্ধির মান ও দিক সামান্তরিকের উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়, আচ্ছা ঠিক আছে। তো মনে করো যে একটা এখানে কণা আছে বা একটা বস্তু আছে, যাই হোক, এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে। কয়টা বল? দুইটা বল। একটা বল হইতে পারে আনুমিক বরাবর, এটা কোন দিকে হবে জানি না, একদিকে হইলেই হয়েছে। আরেকটা বল ধরলাম এর সাথেই আলফা কোণে এদিকে কাজ করতেছে, অর্থাৎ কিউ। ঠিক আছে, এখন কি বলতেছে যে আমরা এই যে দুটা বল পাইলাম কোন একটা বিন্দুর উপরে বা কোন একটা কণার উপরে বস্তুর উপরে কাজ করতেছে, এই দুইটা বল দ্বারা যদি আমরা কোন একটা সামান্তরিককে সূচিত করি, অর্থাৎ আমাদের কাছে যদি সামান্তরিক দেওয়া থাকে, সামান্তরিক অঙ্কন করলাম, ধরলাম অঙ্কন করে ফেলছি, ঠিক আছে। তো এই পি যে বলটা আছে না, পি বলটা যদি সামান্তরিকের এই বাহু বরাবর কাজ করে এবং এর সমানুপাতিক হয়, অবশ্যই যেহেতু বাহুর দৈর্ঘ্য থাকবে অসমানুপাতিক হইতে হবে, এবং এই যে আরেকটা বল আছে না এই দিক বরাবর কাজ করে, অর্থাৎ কিউ একটা পয়েন্টে কাজ করে এবং এই কোণটা আলফাই হয়, তবে পি এবং কিউ, পি এবং কিউ এর যে লব্ধি পাবো আমরা, এই লব্ধিটা সব সময় সামান্তরিকের এই বিন্দুগামী, অর্থাৎ ওরা যেখানে কাজ করতেছে সেই সন্নিহিত বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে সেই কর্ণ বরাবরই আমাদের সর্বদা লব্ধির মানটা কি কাজ করবে। তো এই লব্ধির মানটা এবং লব্ধির যে দিক অথবা এটা যে থিটা প্রাইম হয়, মানে কোন বলের সাথে কত কোণে হেলানো আছে, কত কোণে কাজ করবে, এটা বের করবে একটু পরে। আমি এটা প্রমাণ দেখাই দেবো, সমস্যা নেই, যদিও আসলে ফিজিক্সের এই জিনিসপত্র সব ছিল আগে থেকেই।
এরপর আসি, এরপর আমরা প্রমাণটা দেওয়া আছে আমাদের, হ্যাঁ, এই যে লব্ধির মান ও দিক, এখন প্রমাণটা করে দেখাবো। তারপর হচ্ছে আমরা উদাহরণে ম্যাথগুলা করব। তো দেখি, খেয়াল করি, লব্ধির মান ও দিক নির্ণয় করবো এবার। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বস্তুর উপরে যদি দুইটা বল কাজ করে তাহলে তাদের লব্ধির মান ও দিক ঠিক কেমন হবে সেটা দেখব, এবং এটা আমরা অবশ্যই সামান্তরিক সূত্র থেকে কিন্তু প্রমাণ করব। তো ধরলাম আগের মতো একটা আমাদের সামান্তরিক দেওয়া আছে সুন্দর করে, এই যে সামান্তরিক আঁকাই ফেলি। এখন এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ধরলাম পি বল কাজ করতেছে এবং আরেকটা কিউ বল কাজ করতেছে। তাহলে এদের যে লব্ধির যে মানটা সেটা অবশ্যই অবশ্যই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, এটা আমাদের সামান্তরিক সূত্রে বলতেছে, তাই না? এখন এক কাজ করবো, সেটা হচ্ছে সব নাম দিয়ে দিই সব। তাহলে এ বি সি ডি, ঠিক আছে। এবার এই সি বিন্দু হইতে আমরা এ বি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব অঙ্কন করব। এগুলো প্রমাণ আসলে কোনো প্রয়োজন নাই, কখনো কেউ জানতে চাইবে না। ধরলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং লব্ধি যে আর আছে না, সে আর আর হচ্ছে পি এর সাথে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে আমাদের এই কোণ ডি এ বি যদি আলফা হয়, তাহলে কোণ সি বি ই নাম দিলাম, এটা অবশ্যই আলফা হবে। এটা কি কোণ? অনুরূপ কোণ না? অনুরূপ কোণ। এটাও কত? অবশ্যই আলফা হবে। এবার দেখি কি করা যায়। আচ্ছা, এই যে একটা আমাদের ত্রিভুজ পাইছে, ত্রিভুজ বিসিই, আমরা কিন্তু সি বিন্দু হইতে এ বি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে কোন ত্রিভুজ বিসিএ কি সমকোণী ত্রিভুজ না? তাহলে দেখি তো সমকোণী ত্রিভুজে কি কি করা যায় সমকোণী ত্রিভুজে। আচ্ছা, করার উদ্দেশ্যটা কি আমি বলি, যেখানে কেন এখানে কাজ করবো সমকোণী ত্রিভুজ নিয়ে। আমাদের লাগবে আর এর মান, ভালো করে খেয়াল করি। আমাদের লাগবে কার মান? আর এর মান। তো আর এর মান বের করার একটা মাত্র অপশন, সেটা হলো এই যে এ সিই, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, এ সিই। এই ত্রিভুজ থেকে যদি আমরা কোনোভাবে এ ই এবং সিই এই মানটা বের করতে পারি, ভালো করে খেয়াল করি, এ ই এবং সিই মানটা বের করতে পারি, তাহলে ওদের মাধ্যমে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে আর এর মানটা খুব সহজে বের করা যায়। উদ্দেশ্য হচ্ছে কি মূলত এটাই। তাহলে আমাদের কি কি লাগবে? যেহেতু আমরা অলরেডি এসি জানি, আবার এ বিও জানি, কিন্তু আমাদের বিই লাগবে এবং সিই লাগবে, তবে একমাত্র আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ত্রিভুজ থেকে দেখি কজ আলফা সমান কি লেখা যায়। ট্যান নিয়ে কাজ করবো না, কারণ সিই বি আমরা কিচ্ছু জানি না, তবে বিসি বরাবর কিন্তু কিউ বল কাজ করতেছে। এবি বরাবর এডি বরাবর যদি কিউ বল কাজ করে, এটা সমান্তরাল না? সামান্তরিকে বাহুদের সমান এবং সমান্তরাল, সুতরাং এই বিসি বরাবর অবশ্যই কিউ বলই কাজ করবে। তাহলে এখান থেকে কজ আলফা ইকুয়াল কি বলা যাবে? কজ আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে বিই বাই কিউ না? বিই বাই কত? কিউ। তাহলে এখান থেকে শুধুমাত্র বিই এ মানটা কি থাকতেছে? কিউ কজ আলফা, ঠিক আছে। একই একই একইভাবে সাইন আলফা সমান কি বলা যায়? লম্ব বাই অতিভুজ, তাহলে সিই বাই কত? বিসি। তাহলে এখান থেকে সিই সমান কি থাকবে? বিসি ইন্টু সাইন আলফা না? বিসি এর মানটা আবার কত? বিসি কোনটা? বিসি হচ্ছে কিউ না? একবারে বসাই দিই, এটা হচ্ছে কিউ। তাহলে কি থাকবে? কিউ সাইন আলফা, ঠিক আছে। তাহলে আমাদের সি পাইলাম। এখন দেখো তো, খেয়াল করি, এই যে এই যে আছে না, এই এটা আবার কি লেখা যায়? এবি প্লাস বিই না? এবি প্লাস কত? বিই। তাহলে এবি এর মানটা কত? পি। এবি পি এর সমানুপাতিক, এবং বিই কত? বের করে রাখছি, কিউ কজ আলফা, ঠিক আছে। তাহলে সিই পাইছি, এই পাইছি, এই পাইছি, সিই পাইছি। এখন ত্রিভুজ এ সিই সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো, অর্থাৎ ত্রিভুজ এ সিই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার ইকুয়াল এ ই স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। তাহলে এখানে এসি স্কোয়ার বলতে মানে আর আর কি, এসি আর এর সমানুপাতিক ইকুয়াল এ কোনটা? এই যে পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা, তারপরে কি বর্গ, আর সিই স্কোয়ার বলতে কিউ সাইন আলফা, তারপরে বর্গ। সবগুলো হিসাব টিসাব করে দেখি কত থাকবে। আর স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সূত্র, 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে যদি আমরা কিউ স্কোয়ারটা কমন নেই, তাহলে কি থাকবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, মানটা কত? 1 না? সুতরাং ফাইনালি আমাদের আর এর মানটা কি থাকবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, 2p কিউ কজ আলফা। অবশ্যই স্কোয়ার রুট করতে হবে। এই হচ্ছে আমাদের লব্ধির মান বের করার ফর্মুলা। এখন আমাদের কি লাগবে, যে এই লব্ধিটা কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ এটা পি এর সাথে কত কোণ উৎপন্ন করে, কিংবা কিউ এর সাথে কত কোণ উৎপন্ন করে, উভয়ই বের করা সম্ভব, ঠিক আছে। তো খেয়াল করি, আগে আমরা হচ্ছে থিটা বের করি, একটা বের করলে আরেকটা বের হয়ে যাবে খুব অটোমেটিক, মানে বুঝতে পারবো আসলে কিভাবে কাজ করতেছে এটা।
তো এখানে আবার কিন্তু প্রমাণ করতে হলে উল্টাভাবে করতে হবে, আমাদের এইদিকে আবার যাইতে হবে। অর্থাৎ আমরা যদি কোনটা বের করতে চাই, এই কোনটা বের করতে চাই, তখন আমরা আবার উল্টা দিকে যাইতে হবে। সুতরাং আমরা ওইদিকে আর যাবো না, মানে কিউ কে যদি এদিকে ধরি, পি কে ওইদিকে ধরি, কিংবা উল্টাভাবে কাজ করি আবার যেভাবে এদিকে করলাম, তখন থিটা না বের হয়ে বরং এই কোনটা বের হয়ে আসবে আর কি। ওইদিকে যাওয়া না যাওয়াই ভালো, জাস্ট একটার মাধ্যমে দুইটাই বুঝতে পারা যাবে আর কি। তো আমাদের থিটা লাগবে না। আচ্ছা, এই যে ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজে এখান থেকে ট্যান থিটা সমান কি বলা যাবে? লম্ব বাই ভূমি, লম্ব কত? সিই, ভূমি কত? এই। আরেকটা কথা, এখানে কেন সাইন অ্যাপ্লাই করলাম না, কজ অ্যাপ্লাই করলাম না? কারণটা কি? আমরা যদি সাইন এবং কজ অ্যাপ্লাই করি, তাহলে উভয়ের সাথে অতিভুজের সম্পর্ক না। এখন তো অতিভুজ তো আর নিজেই তো অজানা, ওটাই বের করার জন্য ফর্মুলা বের করেছি। এখন কি আমরা আবারও এখানে ট্যান থিটা সাইন কস ব্যবহার করে আর নিয়ে আসবো না? আমরা শুধু পি এবং কিউ জানি, আর কিছু জানি না, সেজন্য আমরা এই যে থিটা বের করবো পি এবং কিউ এর সাহায্য নিয়ে আর কি। তাহলে সিই বলতে কত? কিউ সাইন আলফা। আর নিচে হচ্ছে এই বলতে কত? এই হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি থিটা ইকুয়াল কি থাকবে? ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, এখানে কিন্তু এই যে ট্যান ইনভার্স যে আছে না, এটা সমান কিন্তু আবার 1/10 না। তা এখন হচ্ছে এই যে বর্তমানে ফেসবুকে আর কি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে কি ট্যান ইনভার্স সমান 1/10 লেগছে, এটা নিয়ে এখন বেশ ভালোই আলোচনা হচ্ছে। তো ট্যান এবং ট্যান ইনভার্স দুটা নিজে কিন্তু অপারেটর। এখানে ট্যান ইকুয়াল কিন্তু একদমই ট্যান ইনভার্স 1/10 লেখা যাবে না। ধরলাম ট্যান থিটা আছে ইকুয়াল এক্স আছে ধরলাম, তাহলে এখানে আবার এটাকেও লেখো না যে থিটা ইকুয়াল 1/10 ইন্টু এক্স, তারপরে ট্যান ইনভার্স। এটা কি হইলো? এটা হয় নাই। এটা সম্পূর্ণরূপে কি ভুল জিনিস। আমাদের এক্স পার করে দিলে না হয় এক্স ইনভার্স হইলো, ঠিক আছে, কিন্তু ট্যান পার করে দিলে ট্যান ইনভার্স হবে না। কারণ ট্যান হচ্ছে কি একটা অপারেটর, এবং ট্যান ইনভার্স ও নিজের একটা কি অপারেটর। বোঝা গেছে? বা ট্যান ইনভার্স পুরাটাই একটা জিনিস অপারেটর, এটাকে কিচ্ছু করা যাবে না, এটা কি স্কোয়ার না, রুট না, কিছুই করা যাবে না। বুঝিস আশা করি। সুতরাং এই জিনিসগুলো যাতে ভুল না হয়। এটা অনেকটা অ্যান্টি লগের মতো আর কি, যেমন লগ পার করে দিলে কি থাকে, অ্যান্টি লগ না, অর্থাৎ 10 টু দি পাওয়ার থাকে কিংবা e টু দি পাওয়ার থাকে, অনেকটা এরকম। তো এইগুলো হচ্ছে থিটার মান। এটা আমরা হচ্ছে একদম মনে রাখতে পারি, সবাই যেটা মনে রাখে যে এই থিটাটা যার সাথে আমরা কোণ, সেই মানে যার সাথে কোণ, পি এর সাথে কোণ না, সেই পি হচ্ছে নিচে একাই থাকবে, আর উপরে হচ্ছে অপর যে বলটা থাকবে তার সাথে হচ্ছে সাইন আলফা দিব নিচে, প্লাস কিউ কজ আলফা দিব। একই সাথে যদি আমরা কিউ প্রাইম বের করতে চাই, অর্থাৎ কিউ এর সাথে লব্ধি কতক্ষণ উৎপন্ন করে, তখন কিউ প্রাইম কি থাকবে? কিউ এর সাথে উৎপন্ন কোণ না, ট্যান ইনভার্স, তাহলে কিউ নিচে একা থাকবে নাকি, আর উপরে কি থাকবে? পি সাইন আলফা নিচে, প্লাস পি কজ আলফা। তো এই ছিল হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করার ফর্মুলা। এগুলো আসলে ফিজিক্সের জিনিস, আবারও নতুন করে একবার দেখাইলাম। তো যাই হোক, এবার দেখি আমরা নেক্সট কি আছে। একটা উদাহরণে ম্যাথ দেওয়া আছে, এটা করে ফেলি। সহজ জিনিস, তারপরে করতেছি। আমি হচ্ছে বইয়ের কোনো ম্যাথ বাদ দেবো না আর কি, সবগুলোই করে দেবো না। যা 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 সামনে পাবো সব করে চলে যাবো। তো কি বলছে এখানে, 7 এবং 8 কিলোগ্রাম ওজনের দুইটি বলের লব্ধি 13 কিলোগ্রাম হইলে বলদের মধ্যবর্তী কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন লব্ধি বের করবো, যখন আমরা দুটা বলের লব্ধি বের করবো, এটা নিউটন থাক, কিলোগ্রাম থাক, কি থাক, কিংবা বেগ থাক, অবশ্যই কিন্তু সবাইকে একই রকম একক হওয়া লাগবে। যেমন যদি বলে যে 3 মিটার পার সেকেন্ড এত বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এত ত্বরণ একটা বস্তুর উপর কাজ করতেছি, বেগ এদিক বরাবর, ত্বরণ এদিক বরাবর, এখন বললো ওদের লব্ধি বের করো, এটা কোনোদিনও সম্ভব না বের করা, ঠিক আছে? অবশ্যই এটা এককে নিয়ে যাওয়া লাগবে। লব্ধি সবসময় এককের জন্য প্রযোজ্য হবে, মানে ভিন্ন রকম এককের উপরে কিন্তু কখনোই অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তো এখানে আমাদের কি কি ওজন দুটো দেওয়া আছে, 7 কিলোগ্রাম একটা আর 8 কিলোগ্রাম একটা। তো এদের লব্ধি 7 এবং 8 কেজি, দুইটা বলের লব্ধি দেওয়া আছে কত? 13 কিলোগ্রাম। কি কি চাইছে? যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। তো ধরলাম যে এদিক বরাবর হচ্ছে 8 কেজি কাজ করতেছে এবং এদিক বরাবর 7 কেজি কাজ করতেছে। এখানে 8 7 কত হয়? 15 না? লব্ধি কত কম আছে না? সুতরাং 8 এবং 7-এর অন্তর্ভুক্ত কোণ অবশ্যই এরকম কিছু একটা থাকবে, শূন্য হবে না, আবার বিপরীত দিকেও থাকবে না কিন্তু। 0 থেকে 180 এই রেঞ্জের মধ্যে থাকবে। এখন কত থাকবে জানি না, এটা বের করতে হবে। এখন ধরলাম আলফা কোণ, 7 এবং 8 কেজির মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এখান থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করলে কি পাবো? ধরলাম লব্ধি হচ্ছে 13 কেজি, তাহলে এখানে 13 স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 পি কিউ বলতে 2 × 7 × 8 ইন্টু কজ আলফা।
তাহলে এখানে জাস্ট কজ আলফা মানটা কি থাকবে? কজ আলফা ইকুয়াল 169 মাইনাস 49 মাইনাস 64 ডিভাইডেড বাই এখানে 56, 56 দোকানে হচ্ছে 100, 112। এটা হিসাব করে দেখি কত আসে। উপরে হচ্ছে 169 মাইনাস 49 মাইনাস 64 ডিভাইডেড বাই কত? 112 না, 112। এটা হাফ আসতেছে। তাহলে এখান থেকে কজ আলফা ইকুয়াল হাফ থাকলো। এখন কজ কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রি না? তাহলে আলফা ইকুয়াল কত থাকবে? 60 ডিগ্রি। তাহলে বল দুটা মধ্যবর্তী কোণ পাইলাম কত? 60 ডিগ্রি। এখন আমরা এই লব্ধি যে আছে না, লব্ধি, সেইটা কত কোণ উৎপন্ন করে, অর্থাৎ 8 কেজির সাথে কত কোণ উৎপন্ন করে কিংবা 7 কেজির সাথে কত কোণ উৎপন্ন করে বের করবো। যে কোনো একটা উত্তরটা মেনশন করে দিলে হবে যে কিভাবে বের করছি আমি। তাহলে এখান থেকে এখন ট্যান থিটা সমান কি বলতে পারি? এটা অ্যাঙ্গেল কার সাথে? এই থিটা কার সাথে অ্যাঙ্গেল? কোনটা? 8 কেজির সাথে না? তাহলে 8 নিচে একাই থাকবে নাকি, প্লাস উপরে কত? 7 কজ আলফা। কজ আলফা বলতে কত? 60 ডিগ্রি বের করলাম। আর নিচে 7, সরি উপরে হচ্ছে সাইন 60 না, সাইন 60, আর নিচে হচ্ছে কত? কজ 60। দেখি এটা ক্যালকুলেশন করে কত আসে। উপরে হচ্ছে 7, 7 সাইন 60, 7 সাইন 60, আর নিচে হচ্ছে 8 প্লাস 7 কস 60। এটা হচ্ছে 7√3/23। এমন মান আসিল 7√3/23। তাহলে থিটা বের করতে হলে কি করতে হবে? ট্যান ইনভার্স অ্যান্সার। তো এটা আসতেছে হচ্ছে এখান থেকে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, এটা আর কি এভাবে রাখা যায়, অথবা আমরা যদি ইচ্ছা করি 27.79 ডিগ্রি বলতে পারি। অবশ্যই এটা বলতে হবে যে এত কোণ উৎপন্ন করে, কিন্তু কার সাথে? 8 কেজি এর সাথে। অবশ্যই মেনশন করে দেওয়া লাগবে এটা 8 কেজি এর সাথে, 8 কেজি এর সাথে। এটা না দিলে কিন্তু ভুল, কারণ আমরা জানি না আসলে, যেহেতু বল দুটো আলাদা, সুতরাং এই কোণটা, মধ্যবর্তী যে কোণটা, এটা অবশ্যই আলাদা হবে। থিটা কম হবে এবং থিটা প্রাইমটা ছোট হবে, মানে বড় হবে। এখানে বলতে হবে যে লব্ধিটা কার সাথে কত কোণ উৎপন্ন করে, যে কোনো একটা বলে দিলে কিন্তু চলবে। এরপরে কি আছে দেখি, যে আমাদের ত্রিভুজ সূত্র না, তারপর আছে বহুভুজ সূত্র, তারপরে এম এন উপপাদ্য, তারপর উদাহরণ আছে। ঠিক আছে, সমস্যা নাই। ত্রিভুজ সূত্র, এটা জাস্ট একটা লাইন বলে চলে যাবো আমি। কি বলেছে যে একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুইটি বাহু দ্বারা সূচিত হইলে বল দুটির লব্ধির মান ও দিক ত্রিভুজটি বিপরীত ক্রমে তৃতীয় বাহু দ্বারা সূচিত হবে। এটা 19 ভেক্টরে ছিল এই চ্যাপ্টার, মানে এই সূত্রটা আমাদের। ধরলাম একটা ত্রিভুজ দেওয়া আছে এটা, অর্থাৎ এ, বি এবং সি। তো আমরা যদি এই ত্রিভুজে যে কোনো দুইটা বাহু দ্বারা একই ক্রমে দুইটা বল নির্দেশ করি, অর্থাৎ পি এবং কিউ, তাহলে 3 নাম্বার যে বাহুটা, এটা একই ক্রমে এদিক গেছে না? তাহলে এইটাও কি এদিক যায় না? তবে এটা বিপরীত ক্রমে এই পি এবং কিউ, অর্থাৎ প্রথম উক্ত বল দুইটার লব্ধি নির্দেশ করবে। এখান থেকে আমরা বলতে পারি কি, আর ইকুয়াল পি প্লাস কিউ। এটা অবশ্যই ভেক্টর দিয়ে লিখতে হবে, কারণ আর ইকুয়াল পি প্লাস কে সরাসরি কখনো বলা যাবে না, তাহলে এটা কিন্তু স্কেলার হয়ে গেল। আর এখানে কিন্তু আর, পি এবং কিউ এর যোগফল কোনোদিনও না, অবশ্যই কোনো একটা মান আসবে। ঠিক আছে, তো যাই হোক, ওটা গেল। তাহলে এখান থেকে আমরা আরো কি বলতে পারি, যে এ বি প্লাস বিসি ইকুয়াল কত? এসি। অর্থাৎ এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের যোগফলটাই হবে আমাদের এসি ভেক্টর। পরেরটাই যাই, কি চাইছে দেখি কি বলছে এটাতে। বল সংযোজনের বহুভুজ সূত্র। এই বহুভুজ সূত্রটা আসলে একটু ঘুরে পাশে দেওয়া আছে, এত কঠিন করে না দিলেও হইতো। তো বহুভুজ সূত্রে কি বলতেছে, যে দুই বা ততোধিক বলের ক্ষেত্রে আমরা যদি একটা বল বাদ দিয়ে অপর যে বলগুলো আছে সেই বলগুলাকে একটার পাদবিন্দুতে আরেকটার, একটা শীর্ষতে আরেকটা পাদবিন্দু যোগ করি, এবং লাস্ট যে বলটা আছে তার শীর্ষ এবং প্রথম যে বলটা তার পাদবিন্দু যোগ করি, তাহলে ওই যে ভেক্টরটা পাবো সেটাই হবে আমাদের বলগুলার লব্ধির মান। এটা আসলে এখানে বলা হয়েছে যে n-1 সংখ্যক বল একই ক্রমে একটা বহুভুজকে নির্দেশ করলে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজকে নির্দেশ করলে, তখন n-1 সংখ্যক যে বাহু দ্বারা সূচিত হইলে লব্ধির মান হবে লাস্টের যে বাহুটা সেটা, অবশ্যই বিপরীত ক্রমে। এটা কেমন, যে ধরলাম একটা ষড়ভুজ আছে এরকম, বা 6টা বাহু আছে, ষড়ভুজ হওয়া লাগবে এমন না, এটা বহুভুজ আছে এরকম। ঠিক আছে, এই বহুভুজের 6টা বাহু আছে না, তাহলে n-1 সংখ্যক বল দ্বারা, মানে n-1 সংখ্যক বাহু দ্বারা, ধরলাম একটা এইদিকে কাজ করতেছে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, তাহলে একই ক্রমে 5টা বল নির্দেশ করতেছে, অর্থাৎ n-1 বা 6-1 সংখ্যক বল। তখন এই 5টা বলের লব্ধি হবে 3 নাম্বার বাহুকে যদি আমরা বিপরীত ক্রমে প্রকাশ করি তার সমান। এটা যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, এটা যদি হয় পি, কিউ,
এস টি ইউ, তখনই আর অর্থাৎ লব্ধির যে মানটা সেটা কি সবগুলা সম্মিলিত যোগফলের সমান হয়, এস প্লাস টি প্লাস ই। এই হচ্ছে আমাদের কি বহুভুজ সূত্র। এরপর আসি আমরা হচ্ছে পরবর্তী টপিক কি দেওয়া আছে এম এন উপপাদ্য। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা অবশ্যই ভালো করে শিখতে হবে। ছোট্ট একটা জিনিস, আমি হচ্ছে প্রমাণটা দেখাচ্ছি না, এটা হচ্ছে ভেক্টরের সাহায্যে খুব সহজে প্রমাণ করা যায়, মানে ত্রিভুজ সূত্র দিয়ে আর কি। সহজ একটা জিনিস, জাস্ট উপপাদ্যটা কি সেটা একটু দেখি, এটা অবশ্যই কাজে লাগবে সামনে ম্যাথ করার সময়। এখন চ্যাপ্টারে আসলে এই উপপাদ্য দিয়ে ম্যাথ আছে কিনা আমি দেখি নাই, তবে কেদার স্যারের বইতে বেশ কয়েকটা ম্যাথ ছিল এম এন উপপাদ্য দিয়ে করতে হয় আর কি। তো খেয়াল করি, ধরলাম যে আমার কাছে দুইটা বল আছে, একটা হচ্ছে এম ইন্টু, এটা হচ্ছে এ দেই বি দেই, তাহলে এম ইন্টু হচ্ছে ও দেই না, তাহলে ও বি দেই, আর এন ইন্টু ও এ দিই। ঠিক আছে, আমার কাছে দুইটা বল আছে বা দুইটা ভেক্টর আছে, একটা কত এম ইন্টু ও বি এবং আরেকটা হচ্ছে কত এন ইন্টু ও এ। দুইটা কি আছে ভেক্টর আছে। এখন এই ও বিন্দু হইতে দুইটা ভেক্টর ও বিন্দু হইতে যথাক্রমে ও এ এবং ওবি বরাবর কাজ করতেছে, যথাক্রমে ও এ এবং ওবি বরাবর কাজ করতেছে। তাহলে এখানে ওবি বরাবর ধরলাম এম ইন্টু ওবি যে বলটা আছে ও কাজ করতেছে, এবং ও এ বরাবর এন ইন্টু ও এ, এটা হচ্ছে এন এবং এম যে কোনো স্কেলার গুণিত হইতে পারে, এন ইন্টু ও এ কাজ করতেছে। এখন এই যে দুইটা বল আছে না, এন ইন্টু ও এ এবং এম ইন্টু ওবি, এই দুইটা বল যে এদের যে লব্ধি থাকবে কিনা, অবশ্যই লব্ধি থাকবে একটা। এই লব্ধিটা হবে এরকম, আমি কি লিখি তারপর বুঝাচ্ছি। ওবি প্লাস আমাদের এটা যোগ করি এন ইন্টু ও এ, এর লব্ধিটা থাকবে হচ্ছে এম প্লাস এন ইন্টু ও সি। এখানে সি বিন্দুর একটা কাহিনী, সেই সি বিন্দুটা কথা জানি না। এই সি বিন্দুটা হচ্ছে এ বি এর মাঝখানে কোথাও একটা থাকবে, ধরলাম এখানে সি বিন্দু আছে, ঠিক আছে। তবে এটা যে কোনো এক জায়গায় থাকতে পারবে না। সি বিন্দুটা অবশ্যই এ বি কে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ এখানে এসি অনুপাত বিসি ইকুয়াল এম ইস টু এন হবে। এম ইস টু এন কেমনে আসলে, এই যে এম আসে না সেটা ওইখানে যাবে কোনাকুনি, ওই যে এন আসে না ওই এনটা আসবে এখানে, এটা ভাবে মনে রাখতে পারি, তাহলে আর উল্টাপাল্টা হয়ে যাবে না। তাহলে লব্ধিটা হবে অবশ্যই কি ও সি এই দিক বরাবর, এটা থাকবে এম প্লাস এন ইন্টু কত ও সি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মূলত এম এন উপপাদ্য। তো এটা অবশ্যই ভালো মতো মনে রাখবা, কারণ এটা সামনে লাগবে। এরপরে যাই, একটা উদাহরণে ম্যাথ আছে মনে হয়, দেখি কি বলা আছে এটাতে। যদি কোনো ত্রিভুজে ভরকেন্দ্র জি হয়, তবে দেখাও যে ও বিন্দুতে কার্যরত, ও বিন্দু বলতে এখানে ও বিন্দু ত্রিভুজের মধ্যেও থাকতে পারে, বাহিরেও থাকতে পারে, কই আছে জানি না, থাকবে কোথাও একটা। ও বিন্দুতে কার্যরত ও এ ও বি ও সি বলত্রয়ের লব্ধি 3 ইন্টু ওজি হবে। আগে একটা সুন্দর করে ত্রিভুজ অঙ্কন করি, এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা, নাম দেই এ, এই বি, এই হচ্ছে সি। তো এই ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র হচ্ছে কত জি, তাহলে ভর কেন্দ্র কিভাবে আঁকাইতে হয়, যে মধ্যমা যেখানে সেট করে সেটা জি না, আরেকটা মধ্যমা আঁকাই, এই পয়েন্ট হচ্ছে আমার কত জি বিন্দু। ঠিক আছে, এখন দেখি ও বিন্দু আবার আছে, ও বিন্দু হচ্ছে ত্রিভুজের মধ্যে দিলে একটু বেশি গোজামিল হয়ে যাবে না, আমার সুবিধা মতো বাহিরে দিই, ধরলাম ও বিন্দু এখানে আছে, এটা হচ্ছে অন্য কালিতে দেখাই, ধরলাম যে ও বিন্দু এখানে আছে, এটা হচ্ছে কত বিন্দু ও বিন্দু। তাহলে ও বিন্দুতে কার্যরত ও এ একটা বল, যা বেশি মোটা হয়ে গেল না, তো ও বিন্দুতে কার্যরত ও এ একটা বল, তাহলে বলটা কিরকম এরকম হবে না, এটা হচ্ছে ও এ বল। তারপর ও বি বল একটা আছে, অর্থাৎ ঠিক ও বিন্দু হইতে বি বরাবর একটা বল কাজ করবে, ও বি বল, এবং ও সি একটা বল আছে, এই হচ্ছে আমার কি ও সি যে বল সেইটা। এখন এই তিনটা লব্ধি, আমার এই যে তিনটা যে পাইলাম না তিনটা বল, এই তিনটা বলের যে লব্ধি সেটা দেখাইতে হবে কত 3 ইন্টু ও জি হবে। তার মানে আমাদের ও এ প্লাস ও বি প্লাস ও সি এই মানটা প্রমাণ করতে হবে কত 3 ইন্টু ও জি হবে। এখন দেখি কি করা যায় এখানে, আমি নীল কালি দিয়ে শেষ করে দিই এটা। এখন এই ও বিন্দু হইতে যে কোনো একটা মধ্যমার, মানে এটা হচ্ছে যদি আমার পয়েন্ট দিই কিংবা একটা পয়েন্ট দিই, যে কোনো একটা পয়েন্টে যোগ করে দিব, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টে, এটা যদি আমরা এখানে যোগ করি, একটা ইচ্ছা মতো করলেই হবে আর কি, সমস্যা নাই। এটার নাম দিলাম ডি বিন্দু, তাহলে এখানে এডি একটা মধ্যমা না, এবং ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, আর এখানে ও এবং ডি যোগ করে দিলাম, অর্থাৎ ওডি পাইলাম। এবারে খেয়াল করি, একটু আগে যে এম এন উপপাদ্য শিখলাম, আমি এই অংশটা
এর নিচে আবার ভালো করে আঁকাইতেছি, তাহলে এটা আরেকটু বেটার আইডিয়া পাওয়া যাবে। এখানে অঙ্কন করি, ধরলাম এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত, ডি বিন্দু। টান দাও একটা, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ওডি, এটা কত, ও সি। খেয়াল করি আমাদের এই যে ডি বিন্দু যে আছে না, সেই ডি বিন্দু কি ডিসির মধ্যবিন্দু না? তার মানে এটা অবশ্যই কি 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কে করে, ডি বিন্দুটা অন্তর্বিভক্ত করে। তাহলে এই ভেক্টরটা বা এই যে বাহুটা আছে, এই ভেক্টরটাকে আমরা ওবি দিয়ে প্রকাশ করেছি, এবং এই লাইনটাকে আমরা ওসি দিয়ে প্রকাশ করেছি, এবং তাদের অনুপাতটা কত, 1 না, সরি স্কয়ার গুণিত কত, 1:1, 1 এবং এরা কি করছে, এই ডি বিন্দু এমন একটা বিন্দু আছে যেখানে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে ডি বিন্দুটা। তার মানে আমাদের এম এন উপপাদ্য অনুযায়ী 1 × OB + 1 × OC, 1 × OB + 1 × OC, এই যে লব্ধিটা সেটা কি থাকবে, 1 + 1 × OD না, একটু আগে দেখায় আসলাম 1 + 1 × কত, OD, অর্থাৎ এই মানটা কি থাকবে, 2 × OD থাকবে। আশা করি জিনিসটা বোঝা গেছে, খুব কঠিন কিছু না, কিন্তু সহজ একটা জিনিস। তাহলে এখানে আমাদের কি পাইলাম, ওবি এবং ওসি, ওবি এবং ওসি এইটুকের যে যোগফলটা সেটা হচ্ছে কত, 2 × OD। তাহলে এখান থেকে কি বলতে পারবো, ও এ প্লাস 2 × কত, OD। ঠিক আছে, এটা আপাতত ভুলে যাই আমরা, আবার নতুন করে দেখি। এটা হচ্ছে আমি সাইডে সরাই দিই, নিচে থাকি এটা, ঠিক আছে, এটা গেল। এখন আবার খেয়াল করি, আবার নতুন করে আমাদের ওজি কোনটা, এই যে এইটা না, এক কালি বারবার গোজামেল হয়ে গেছে আর কি, এটা অন্য কালি দেখাই। এই যে হচ্ছে আমার কি, এটা ও জি, এটা কি ও জি, ঠিক আছে। খেয়াল করি, আবার দেখি, আবার নতুন করে, তাহলে এটা হচ্ছে ও এ দিলাম, এটা হচ্ছে ও জি দিলাম, আর এটা হচ্ছে ও ডি দিলাম। এটা অবশ্য সবাই একই লাইনে আছে, একটা একটা নির্দিষ্ট লাইনে আছে। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে জি বিন্দু, এটা হচ্ছে কত বিন্দু, ডি বিন্দু। এটা হচ্ছে ও ডি ভেক্টর, এটা হচ্ছে ও জি ভেক্টর, এটা হচ্ছে কত, ও এ ভেক্টর। তাহলে এখন দেখি তো আমরা আসলে করতেছিটা এখানে কি, যে ও এ একটা ভেক্টর আছে না, ও এ একটা কি আছে, ভেক্টর আছে, এবং 2 × OD একটা ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরে আমরা আমরা লব্ধি বের করতেছি, দুইটা ভেক্টরে কি বের করতেছি, লব্ধি বের করতেছি। তাহলে এই লাইনটাকে আমরা কি বলতে পারি, 2 × OD না, আর এই লাইনটাকে কি বলতে পারি, ও এ ভেক্টর না। আমরা হচ্ছে কি করতেছি, ও এ ভেক্টর এবং 2 × OD এই দুটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতেছি। তাহলে এই জি বিন্দু যে আছে না, সেটা আবার কি ভরকেন্দ্র না। এখন ভরকেন্দ্র আবার কি করে, প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই যে আর আর গুণ কি মিললো, এই যে এখানে 2, এখানে 2, এখানে 1 × OA, এখানে কত, 1 না। এটা আমরা কিন্তু লব্ধি হিসাব করবো আর কি, কার কার লব্ধি নির্ণয় করতেছি সেই হিসাবে এটা সম্পূর্ণ হিসাব টিসাব হবে। এটা চিত্র কি আছে না আছে সম্পূর্ণ ভুলে যেতে হবে, কার উপরে ভিত্তি করে আমরা কি বের করতেছি, লব্ধি বের করতেছি। তাহলে 2 × OD, আগের মতো m × n ছিল না, m × এত, n × এত, আবার অনুপাতটা m এর সাথে মিলে গেছিল। তাহলে এখানে কি অনুপাত মিলতেছে না, 2:1, 2 × OD, 1 × OA, কোনাকুনি মিলতেছে, অবশ্যই মিলছে। তাহলে এখন এই 1 × OA প্লাস 2 × OD এই দুজনের লব্ধি কি বলা যাবে, 1 + 2 এই যে OG না, অর্থাৎ যেই বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, 2 + 1 × কত, OG, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি, 1 + 2 × OG, ঠিক আছে। থাকবে কত, 3 × OG, 3 × OG। এখান থেকে আমাদের কি প্রমাণিত, অর্থাৎ আমাদের তিনটা যে লব্ধি সেটা আসলে কত, 3 × OG হয়। এরপরে যাওয়া যাক, দেখি কি আছে সামনে, বলের সাইন সূত্র না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি, আমাদের সামনে অনেক জায়গায় ম্যাথ করার সময় কাজে লাগবে। তো ধরলাম বলের সাইন সূত্র যেহেতু, সুতরাং দুইটা বল এবং তার একটা লব্ধি, তার জন্য যে সাইন সূত্র সেটা আমরা এখানে বের করবো। এখন একটা সামান্তরিক আছে এরকম, এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ধরলাম পি এবং কিউ, দুইটা বল কি করতেছে, কাজ করতেছে। এদের যে লব্ধি সেটা অবশ্যই এই কর্ণ বরাবর কি করবে, ক্রিয়া করবে। ধরলাম এটা আর, নাম দেই, এটা হচ্ছে এ দেই, এটা হচ্ছে বি দেই, সি দেই, আর ডি দেই। এই কোণটা হচ্ছে আমি আলফা ধরবো, আর এই কোণটা বিটা ধরবো, মানে সুবিধার জন্য আর কি। তাহলে এই কোণ যদি বিটা হয়, যদি এই কোণ কি হয়, বিটা হয়, তাহলে এই কোণটা কত হবে, বিটা না, একান্তর কোণ। এই কোণ যদি বিটা হয় তাহলে এই কোণ অবশ্যই কি হবে, বিটা হবে, যেহেতু এখানে এডি এবং বিসি কি পরস্পর সমান্তরাল। আবার এসি একটা লাইন টানলাম,
সুতরাং এই কোণ দুটা কি পরস্পর একান্তর, অতএব এটা অবশ্যই আলফা হবে। তাহলে এই কোণটা কি থাকবে? এই কোণটা আলফা এবং বিটা না, টোটালটা কত? আলফা প্লাস বিটা। তাহলে একটা ত্রিভুজ সম্মিলিত কোণ কত? সমষ্টি কত? 180। তাহলে পাই থেকে সমষ্টি বাদ দিয়ে দিব, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই যে এ বি সি ত্রিভুজ আছে না, তাহলে ত্রিভুজ এ বি সি এ, এখানে যদি আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করি, ত্রিভুজের সাইন সূত্র কি? যে প্রত্যেকটা বাহু তার বিপরীত সাইনের সমানুপাতিক, প্রত্যেকটা ত্রিভুজের বাহু তার বিপরীত কোণে সাইনের সমানুপাতিক, অর্থাৎ এসি সমানুপাতিক সাইন বি। ঠিক আছে, ঠিক একইভাবে তিনটা বের করা যায়। অতএব সেখান থেকে যদি আমরা সরাসরি অনুপাতটা বের করি তাহলে এরকম থাকে। আমি সম্পূর্ণ লিখে দিচ্ছি না এখানে, এবি বাই সাইন, এই যে এই কোণটা অর্থাৎ কোণ এসিবি, সাইন এসিবি ইকুয়াল বিসি বাই সাইন কোনটা? সি এ বি বা বিএসি আর কি, আর এসি বাই সাইন এ বি সি, এই কোনটা এ বি সি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। তাহলে এ বি যে বাহুটা আছে না, সেই বাহু সমানুপাতিক কোণ বল পি না, এখানে পি বসাইলাম। আর সাইন এ সি বি বলতে কত? বিটা কোণ, তা সাইন বিটা ইকুয়াল বিসি কার সমানুপাতিক? কিউ এর সমানুপাতিক, তাহলে কিউ বাই সাইন বিএসি বলতে আলফা আর কি, তাহলে সাইন আলফা ইকুয়াল এসি কার সমানুপাতিক? আর এর সমানুপাতিক, এবং সাইন এ বি সি বলতে কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা না, তার মানে পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কত? সাইন থিটা, তাহলে এখানে সাইন আলফা প্লাস থিটা থাকবে। এই হচ্ছে আমাদের বলের সাইন সূত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অবশ্যই আমাদের কাজে লাগবে সামনে। তাহলে পি বাই সাইন বিটা, এটা কেমনে মনে রাখবো? যদি পি এবং কিউ দুটো বল হয় তাদের লব্ধি হয় আর, অন্তর্ভুক্ত কোণগুলো এরকম হয়, তখন পি এর নিচে সাইন ওই কোণটা, অপর কোণটা, অর্থাৎ লব্ধির সাথে অপর বলের অন্তর্ভুক্ত কোণ, কিউ বাই লব্ধির সাথে অপর যে কোণটা আছে তার সাইন ইকুয়াল আর বাই টোটাল যে কোণ তার সাইন। এটাই হবে আমাদের বলের সাইন সূত্র। এরপরে দেখি কি আছে, বলের লম্বাংশ না, তারপর এটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলের লম্বাংশ আসলে আলোচনা করা তেমন কিছুই নাই, ধরলাম এটা ফিজিক্স জিনিস, যে আনুভূমিক এবং উলম্ব উপাংশ বের করতে হইতো। ধরলাম একটা বল আছে এরকম, কত বল? পি বল নাম দিলাম, এবং এই পি বলকে আমরা দুইটা অংশে বিভক্ত করবো। দুইটা অংশ বলতে একটা থাকবে হচ্ছে আনুভূমিক বরাবর, একটা থাকবে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উলম্ব বরাবর। আমরা যদি এদিকে একটা, এই বলটাকে এমনভাবে বিভক্ত করে ফেলবো, একটা থাকবে আনুভূমিক বরাবর, একটা থাকবে উলম্ব বরাবর, এবং আমরা কিন্তু পুরাতন যে বলটা সেটা সম্পূর্ণ ভুলে যাব। তাহলেই এই নতুন যে দুইটা বল পাবো, এইটা এবং এইটা, এই দুইটা বলকে বলা আছে প্রথমোক্ত যে বলটা, সে বলে কি লম্বাংশ। এবং অপোজিটলি বলা যায় যে দুটা বল যে পাবো সেই দুটা বলের আবার লব্ধি হবে এই বল, উপাংশ দুইটার লব্ধি হবে কোনটা? পি, যে বলটা দেওয়া আছে। তো পি বল যদি আনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, যদি পি বল কি করে আনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে আনুভূমিক যে উপাংশ সেটা যদি আমরা এস নাম দিই, এটা যদি টি নাম দিই, ইচ্ছা মতো দিলাম আর কি, তাহলে এখানে আমরা কি বলতে পারি? কজ আলফা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমিগত এস, অতিভুজ কত? টি না, পি। তাহলে এখান থেকে এস ইকুয়াল কি বলা যায়? পি কজ আলফা না, তাহলে পি কজ আলফা এটা হচ্ছে আমাদের কি গেল? আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। এবং আমরা যদি এখানে সাইন আলফা সূত্র প্রয়োগ করি, সাইন আলফা ত্রিভুজে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব বাই কি অতিভুজ না, লম্ব বরাবর কি আছে? টি আছে না, উলম্ব উপাংশ আর কি, তাহলে টি বাই কত? এটা কত? এস না, সরি কি করতেছি এটা, টি বাই পি, অতিভুজ না, টি বাই কত? পি। তাহলে এখানে টি ইকুয়াল কি থাকবে? পি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশের মান। এটা কি উলম্ব উপাংশ। ঠিক তেমনই যদি এটা যদি বিটা হইতো, তখন কিন্তু আবার আনুভূমিক উপাংশ যদি এদিক বরাবর দিই আমরা, তখন কিন্তু উপাংশটা থাকতে কত? পি সাইন বিটা। এটা কিন্তু চেঞ্জ হবে, এটা আসলে নতুন কিছু না, পুরাতন জিনিসপত্র সব। উদাহরণ 3 দেখি কি বলিস এখানে, যে পাশের চিত্র থেকে পরস্পর লম্ব দিকে 10 নিউটন বলের আনুভূমিক এবং উলম্ব উপাংশ কত নির্ণয় করো। সহজ জিনিস, আবার অঙ্কন করি এটা আমরা, যে একটা বল দেওয়া আছে 10 নিউটন, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে হেলানো আছে আনুভূমিকের সাথে, এদিক বরাবর হচ্ছে F1 বল, এদিক বরাবর হচ্ছে F2 বল। F1 এবং F2 হচ্ছে 10 নিউটনের যথাক্রমে আনুভূমিক এবং উলম্ব উপাংশের মান। তাহলে F1 সমান কি বলা যাবে? 10 cos 30, তাহলে cos 30 মানটা কত? √3/2, তার মানে কি 5√3 থাকবে এত নিউটন। আর F2 হচ্ছে উলম্ব উপাংশ, কি ছিল? 10 sin 30, sin 30 মানে হাফ, তাহলে কি থাকে? 5 নিউটন। এই হচ্ছে আমার আনুভূমিক এবং উলম্ব উপাংশের মান। এরপরে যাই,
দেখি কি আছে এরপরে। লম্বাংশ উপপাদ্য না, এটা আবার কি জিনিস? এটাও আগের পড়া জিনিস। কি বলেছে? যে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের কোনো নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই বলদ্বয়ের লব্ধির একই দিকে লম্বাংশের সমান হয়। কেমন এটা? ধরলাম আমার কাছে দুটো বল দেওয়া আছে, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল। এটা দুইজনের জন্য আর কি, কিউ বল। যদি এদের লব্ধি আর হয় এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা হয়, এবং আর যে লব্ধিটা আছে সেই লব্ধি যদি পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এখানে বলা হচ্ছে কি যে দুইটা বলের যে কোনো একটা দিকে বরাবর, নির্দিষ্ট দিক বরাবর যে কোনো একদিক। এখানে আসলে যে তোমার এই দিকে নেওয়া লাগবে এমন কিন্তু না, ইচ্ছা করলে এদিকে নেওয়া যাবে, এটা কেউ কিচ্ছু বলবে না। যদি আসলে দরকার হয় না, এত অ্যাডভান্স টপিক দরকার নাই। যদিও কখনো প্রয়োজন পড়ে ম্যাথ করার সময়, তখন এগুলো দেখবো নি। আসলে সুবিধা মতো যে কোনো একদিকে ধরতে হইতে পারে। এটা যে পি বরাবর ধরতে হবে এমন না, এটা উল্টা দিক বরাবর কিন্তু ধরা যেতে পারে। বোঝা গেছে? ইচ্ছা মতো ধরা যাইতে পারে একদিক বরাবর। এখানে বলতেছে কি, এই পি বরাবর যে কোনো একদিক বরাবর আমাদের যে দুটা বল দেওয়া থাকবে তাদের যে লম্বাংশ এটা যে সমষ্টিটা লব্ধির লম্বাংশে সমান হবে। তাহলে পি এবং কিউ এর লম্বাংশ বা আনুভূমিক উপাংশ কত? পি কস জিরো প্লাস কিউ কস আলফা না, পি কস জিরো প্লাস কিউ কস আলফা, যেহেতু আলফা অ্যাঙ্গেল তৈরি করে। এবং এই লব্ধি আর এর পি বরাবর আনুভূমিক উপাংশ কত? আর কস থিটা না, আর কস থিটা। এই মান দুটা পরস্পর সমান হয়, অর্থাৎ আর কস থিটা ইকুয়াল পি প্লাস কিউ কস আলফা, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা গেল একটা। আবার আমরা যে ইচ্ছা করলে আনুভূমিক উপাংশ নিব এমন না, আমরা ইচ্ছা করলে কিন্তু উলম্ব উপাংশ নিতে পারতাম, তাই না? তাহলে পি এর উলম্ব বরাবর উপাংশ কত? পি সাইন জিরো প্লাস, আর কিউ এর উলম্ব উপাংশ কত? কিউ সাইন আলফা ইকুয়াল কি থাকবে? আর সাইন থিটা। অর্থাৎ লব্ধির উলম্ব উপাংশের মানটা পরস্পর সমান। এইটাই হচ্ছে আমাদের বলা হচ্ছে কি লম্বাংশ উপপাদ্য। এর পরবর্তী যাওয়া যাক, দেখি কি বলা আছে। ম্যাথ আছে মনে হয় একটা। উদাহরণ 4 বল জোটের লব্ধি আছে। উদাহরণ 5। আর খুব বেশি কিছু নাই, খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আর এই যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ বলা যায়। 2 নাম্বার জন্য স্থিতিবিদ্যা যে সৃজনশীল আসবে সেখানে দিতে পারে, সুতরাং ভালো করে শিখতে হবে। কি বলছে দেখি। যে ও বিন্দুতে ক্রিয়ারত 2p 3p 5p তিনটা বল আছে। ও বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল, অবশ্যই একই বিন্দুগামী, একই বিন্দুতে ক্রিয়া করবে এরা। এই তিনটা বলের লব্ধি যদি 9p হয় এবং যদি কোনো ছেদক এদের ক্রিয়ারেখাকে যথাক্রমে এ বি সি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে দেখাও যে 2/OA প্লাস 3/OB প্লাস 5/OC ইকুয়াল 9/A ও ডি। এখানে কিন্তু আমরা একটু আগে যে শিখলাম না লম্বাংশ উপপাদ্য, ওইটাই প্রয়োগ করবো আবার। দেখি খেয়াল করি। ধরলাম ও বিন্দু এখানে আছে, ও বিন্দু। তো এই টাইপের ম্যাথগুলো করার সময় আমরা কি করব, এই আগে এদিকে একটা লম্ব টানে নেব, ভূমি বরাবর আর কি। এই বরাবর কোনো বল দেব না, মানে জাস্ট প্রমাণের সুবিধার্থে আর কি। এটা ইচ্ছা মতো করলেই কিন্তু প্রমাণটা মিলবে। তো ধরলাম 2p এদিকে আছে, 2p এইদিকে কাজ করতেছে 2p, তারপর 3p এইদিকে কাজ করতেছে 3p, এবং আমাদের 5p এইদিকে কাজ করতেছে কত? 5p। ঠিক আছে, এটা হচ্ছে কত? 5p। তো এই তিনটা যে বল আছে না, এই তিনটা বলের যে লব্ধি কি দেওয়া আছে? 9p। ধরলাম লব্ধিটা আমি অন্য কালিতে দেখাই। লব্ধি কত? 9p। আমাদের তিনটা বলের যে লব্ধি সেটা কত? 9p দেওয়া আছে। এটা হচ্ছে কত? 9p। এটা হচ্ছে আমাদের কার মান? লব্ধি এর মান। এখন কি বলা আছে যে যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে, এই যে চারজন একই লাইনে গেছে না, একটা ছেদক এই চারজনকে ছেদ করবে। একটা ছেদক কি করবে? চারজনকে ছেদ করবে, অর্থাৎ এরকম একটা ছেদক পাবো আমরা। এই ছেদকটা চারজনকে ছেদ করে যথাক্রমে এ বিন্দুতে। এ বিন্দু কার জন্য? 2p এর ছেদক, বা 2p যেখানে ছেদ করে সেটা। অর্থাৎ এই ছেদকটা 2p কে যেখানে ছেদ করে সেটা হবে এ বিন্দু। এই বিন্দুগুলো কিন্তু উল্টাপাল্টা করলে প্রমাণটা জীবনেও মিলবে না। তারপর 3p কে ছেদ করে হচ্ছে বি বিন্দুতে, তাহলে এটা হবে আমাদের কি? বি বিন্দু। তারপর সি বিন্দু, এটা কোনটা? 5p কে ছেদ করে সি বিন্দুতে, তাহলে 5p কে, এটা হবে হচ্ছে সি বিন্দু। আর ফাইনালি ডি হবে হচ্ছে 9p কে যেখানে ছেদ করে সেটা, এটা হবে কত? ডি বিন্দু। ঠিক আছে, তাহলে এখন দেখি আমরা প্রমাণ করতে পারি খুব সহজেই, কাজ পাই শেষ আর কি। আর কিছু নাম দেই, এটা হচ্ছে আমি এম নাম দিতে পারি। এবার ও এম বরাবর আমরা কি করব? লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব। তাহলে ও এম বরাবর উপাংশ নিয়ে পাই,
ও এম বরাবর উপাংশ নিয়ে পাই। দেখি কি পাওয়া যায়। উপাংশ কেমনে নেব? ও এম বরাবর যে আমাদের যে লব্ধি আছে তার যে উপাংশ, বাকি যে বলগুলো আছে তাদের উপাংশের সমষ্টি সমান। তাহলে ও এম বরাবর টুপি যে আছে না, সেই টুপি এর লম্বাংশ কত? টুপি কস কোনটা? এই যে এ অ্যাঙ্গেলটা না, এ অ্যাঙ্গেলটা কত? এ ও এম না? তাহলে কস এ ও এম প্লাস তারপরে থ্রি পি। তাহলে থ্রি পি ওর জন্য উপাংশ ও এম বরাবর কি থাকবে? বি ও এম না, কস বি ও এম প্লাস থ্রি পি গেল। এবার ফাইভ পিতে আসি, তো ফাইভ পি এর জন্য আবার কি থাকবে? কস ফাইভ পি এর জন্য সি ও এম না, সি ও এম ইকুয়াল। আর নাইন পি এ পাশে হচ্ছে তিনটা সমষ্টি হচ্ছে কার সমান? লব্ধির উপাংশের সমান। অর্থাৎ নাইন পি কস ডি ও এম। বোঝা গেছে? ডি ও এম। তাহলে এবার দেখি টুপি কজ এ ও এম। কজ এ ও এম বলতে কি বোঝাচ্ছে? এই যে এ অ্যাঙ্গেলটা না, তাহলে এই ত্রিভুজে আমরা যদি ক্রস এ ও এম, এটা সমকোণী ত্রিভুজ না, এটা ত্রিভুজ এ ও এম কি সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজকে কি বলা যাবে? ভূমি বাই অতিভুজ না, অর্থাৎ কজ এ ও এম বলতে কি ও এম বাই ও এ না, এখানে আছে কজ এ ও এম বলতে কি ভূমি বাই অতিভুজ না, ও এম বাই ও এ মানটা বসাই দেই। তাহলে কি থাকবে? ও এম বাই ও এ থাকবে, তারপর প্লাস থ্রি পি কস বি ও এম, যেটা বলতে কত? ঠিক একইভাবে ও এম বাই ও বি থাকবে, তারপর ফাইভ পি কস সি ও এম বলতে ও এম বাই ও সি থাকবে, আর এই পাশে নাইন পি কস ডি ও এম বলতে ও এম বাই ওডি থাকবে। তাহলে আমরা উভয় পক্ষ হইতে, আচ্ছা আবার এখানে কস দিলাম কেন? সরি সরি, উভয় পক্ষে পি ইন্টু ও এম দ্বারা আমরা ভাগ করতে পারি, তাহলে পি ইন্টু ও এম সব কিছু চলে যাবে, থাকবে না একটাও। তাহলে ফাইনালি থাকে কত দেখি? টু বাই ও এ প্লাস ফাইভ বাই ও বি প্লাস থ্রি বাদ গেল না, এখানে হচ্ছে থ্রি বাই কত? ও বি, তারপর ফাইভ বাই ও সি ইকুয়াল নাইন বাই ও ডি। এখান থেকে আমাদের কি প্রমাণিত? এটা কিন্তু তিনজনের জন্য আসতে পারে, দুইজনের জন্য আসতে পারে, চারজনের জন্য আসতে পারে, সর্বদা একই রকম প্রমাণই আসবে। সহজ একটা ম্যাথ। এরপরে যাই পরবর্তী টপিকে কি আছে দেখি, যে বল জোড়ের লব্ধি নির্ণয় করা। এটা আসলে নতুন টপিক না, এটা লম্বাংশ উপপাদ্যই। এটা আমি লিখে ভুলই করছি বলা যায়। আচ্ছা যখন লিখছি তখন একটু করেই দিই সামান্য। তো মনে করো একটা পয়েন্টে অনেকগুলো বল কাজ করতেছে, অনেকগুলা বহুত বহুত বল আছে। একটা এদিকে আছে পি বল, একটা এদিকে আছে কিউ বল, একটা এদিকে আছে আর বল, একটা এদিকে আছে এস বল, একটা এদিকে আছে টি বল। থাকতে পারে কিনা? থাকতে পারে। যদি এই কোণটা হচ্ছে, এতগুলো দেওয়াই তো যাবে না, একটু কমাই দেয় একটা। এটা ধরলাম আলফা, ঠিক আছে। এবং এই কিউ বলটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, আর বলটা বিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, এবং এস বল গামা অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এখন এই পি কিউ আর এস এই চারজন একটা লব্ধি আছে না, ধরলাম এই চারজনের যে লব্ধি, সেই লব্ধি হচ্ছে কত? আর, এবং এই লব্ধিটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা বের করা। এখানে আমরা আগের মতো লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব, অর্থাৎ পি বরাবর প্রয়োগ করতে পারি। তাহলে পি বরাবর আর এর লম্বাংশ বা আনুভূমিক উপাংশ কি থাকবে? আর কস থিটা না, আর কস থিটা ইকুয়াল, তারপরে বাকি যে চারটা বল আছে তাদের যে লম্বাংশের সমষ্টি সমান হবে। তাহলে কি বলতে পারবো? পি কস জিরো প্লাস কিউ কস আলফা প্লাস আর কস বিটা। অর্থাৎ এই বলগুলা যে দিকের সাথে আমরা বের করব তার সাথে কত কোণ উৎপন্ন করে, এটা কিন্তু আর এবং কিউ এর মধ্যবর্তী কোণ না, পি এর সাথে কত কোণ উৎপন্ন করে সেইটি কোণটা, প্লাস এস কস কত? গামা। এটা আমরা এক নাম্বার দিতে পারি, এবং আরেকটা হচ্ছে আর সাইন থিটা। একইভাবে উলম্ব উপাংশ সমান হবে এটা, তাহলে পি সাইন জিরো, ইউ সাইন আলফা, তারপর হচ্ছে আর সাইন বিটা, আর ফাইনালি কত? এস সাইন গামা। নাম দিতে পারি দুই নাম্বার। তো এখন এই পাশে সবগুলো কিন্তু আমরা হিসাব করে মান পাবো, এবং এখান থেকে একটা মান পাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। তো এই মানটা যদি হিসাব টিসাব করে ধরলাম, কি মান দেবো? একটা কনস্ট্যান্ট মান দিই, ইউ দেই, এটা ভি দেই, তাহলে আমরা এক স্কোয়ার প্লাস টি স্কোয়ার যদি করে দেই, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান শুধু আর স্কোয়ার থাকবে, কারণ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান। আর এই পাশে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার থাকবে। এখান থেকে খুব সহজে আর এর মানটা বের করা সম্ভব। এবার দুইকে এক দিয়ে ভাগ করে দেই, তাহলে থাকবে হচ্ছে টেন থিটা ইকুয়াল ইউ ভি বাই ইউ। এখান থেকে কত কোণ উৎপন্ন করে এই লব্ধিটা সেটাও বের করা যাবে। এইভাবে আসলে বল জোটে বা একাধিক ততোধিক বল থাকলে
কিভাবে বের করতে হবে সেটা ফর্মুলা নাকি, পরেরটায় আসি। উদাহরণ 5, এটা করে আজকের মতো আমাদের শেষ। তারপরে বাকি যে উদাহরণগুলো আছে আরেকটা ভিডিওতে করে ফেলবো নি, ঠিক আছে? একটা বিন্দুতে 7, 13, 19 গ্রাম ওজনের বলত্রয় একই ক্রমে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এই যে একই ক্রমে যে বিষয়টা বলা আছে না, এটা এই একই ক্রমের একটা কাহিনী আছে। এখানে তো 120 হওয়াতে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু যদি 120 না হইতো তখনই হয়তো সাংঘাতিক একটা ঝামেলা। পোলাপান না পড়লে এটা ভুল করবে সবাই, শিওর, মানে ফার্স্ট টাইমে সবাই ভুল করবে এটা। তো একদিকে আসতে ধরলাম 7 এত গ্রাম, এরকম একটা ম্যাথ হচ্ছে কেতাব স্যারের বইতে আছে। এখন অক্ষরপত্রে আছে কিনা জানি না। এখন আমরা চ্যাপ্টার যখন শুরু করব তখন দেখবো, যদি পাই তাহলে তো ভালো, কপাল ভালো, না হলে কপাল খারাপ। 19 গ্রাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে বই কিন্তু আসলে মানে ম্যাথের জন্য একটা পড়লেই হয়, মূলত কেতাব স্যারের বইটা পড়লেই হয়। তার পাশাপাশি অনেকে অক্ষরপত্র পড়ে, সমস্যা নাই, অক্ষরপত্র ভালো, সবকিছু ঠিকঠাকই আছে। তবে একই সাথে এই দুইটা বই ফলো করতে পারলে খুবই ভালো হয়। মানে এমন কিছু ম্যাথ আছে যেটা ওই বইতে আছে এই বইতে নাই, আবার এমন কিছু ম্যাথ আছে যেটা এই বইতে আছে কিন্তু ওই বইতে নাই। এই সংখ্যাটা খুবই অল্প, ঠিক আছে? তো এই ম্যাথগুলো একটু দুইটা বই ফলো করে করতে পারলে খুব ভালো হয়। আর 95% বা 90% ম্যাথই দেখা যায় সিমিলার, সবকিছু একই রকম, সামান্য কিছু পার্থক্য থাকে। যাই হোক, এখন এই তিনটা বল একই ক্রমে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে একটা নির্দিষ্ট পয়েন্টে আর কি। এদের লব্ধি চাইছে, ধরলাম এদের লব্ধি হচ্ছে কত, আর। এদের লব্ধি হচ্ছে আর। এখানে কিন্তু লব্ধিটা মূলত এইদিকে থাকবে না, কোনোদিনও থাকবে না, কারণ 19 অনেক বেশি, 13 অনেক বেশি, লব্ধিটা মোটামুটি এই দিক বরাবর কোথাও একটা থাকবে। এখন আমরা জানি না কোথায় থাকবে, ইচ্ছা মতো ধরতে পারি, সমস্যা, এটা কোনো সমস্যা নাই। ধরলাম সাথে সাথে ধরলাম থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এটা অবশ্যই 90 থেকে বড় আসবে, এটা করে দেখবো, এটাই আসবে। যাই হোক, আমরা আগের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবো, অর্থাৎ আর কস থিটা সমান কি করতেছি, 7 গ্রামের দিকে, 7 গ্রাম বরাবর বা 7-এর দিকে লম্বাংশ, লম্বাংশ নিয়ে পাই। এই বাংলা লাইনটা লিখতে পারলে ভালো হইতো। আর কস থিটা সমান 7 cos 0 প্লাস 13 cos 120। এইবারে 19 cos কত দিব, 120 নাকি 240, কোনটা? এই এই বলটা সাথে সাথে যে কোণ উৎপন্ন করবে সেই অ্যাঙ্গেল নিব কিন্তু, কারণ 19-এর ওই দিক বরাবর আনুভূমিক উপাংশ হচ্ছে cos 240 থাকবে, অর্থাৎ 19 cos 240, এটা ঠিক আছে। এটা একটু হিসাব করে দেখি তো কত আসে cos থিটা, এটা পরে হিসাব করবো, পরে, এখন না। একইভাবে আর সাইন থিটা কি থাকবে, 7 sin 0, অর্থাৎ উলম্ব উপাংশ নিচ্ছি, 13 sin 120 আর 19 sin 240। এটা হিসাব করা যাক, আর সাইন থিটা, এটা ক্যালকুলেটারে উঠাই, মান যা আসবে তাই। তাহলে এখানে হচ্ছে 7 cos 0 প্লাস 13 cos 120 প্লাস 19 cos 240, এটা হচ্ছে -9 থাকতেছে। আর এই মানটা হিসাব করি, এটা হচ্ছে জাস্ট এডিট করে সাইন বানাই দেবো আর কি। কসের জায়গায় সাইন বানাবো, কসের জায়গায় সাইন বানাবো, 120 240 -3√3। এই যে মাইনাস আসলো না, এটাই কিন্তু আসলে বিশাল বড় কারণ। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে, একটু পরে বলতেছি আমি। এখানে বিশাল বড় কাহিনী আছে, আবার ভুল করবে সবাই এখানে। এটা নাম দিলাম 1 নাম্বার, নাম দিলাম 2 নাম্বার, 2 কে 1 দিয়ে। আচ্ছা, আগে লব্ধি বের করি না, তাহলে 1² প্লাস 2² করে দিই। কি থাকবে, আর² প্লাস আর² sin² থিটা প্লাস আর² cos² থিটা ইকুয়াল -3√3² প্লাস এখানে হচ্ছে -9²। এ পাশে হচ্ছে আর² থাকবে, আর এ পাশেরটা হিসাব করলে দেখি কত থাকে। আরেকটা কথা, সেটা হলো যদি আমাদের এই মানগুলো আসে না, অনেক সময় উদ্ভট আসতে পারে বিশাল বড় বড় মান। তো সেই ক্ষেত্রে যে কাজ করতে পারো সেটা হলো এই মান দুইটা, অর্থাৎ -9 এবং এরকম মানগুলা ক্যালকুলেটারে এ এবং বি তে সেভ করে নিতে পারো। তারপরে সেখান থেকে সরাসরি √a² প্লাস b² করলে সময় বাঁচবে আর কি, তেমন কিছু হবে না। তো ক্যালকুলেটারে কিন্তু ঠিক মতো চালানো শিখতে হবে। এই ক্যালকুলেটারের উপরে ভিত্তি করে কিন্তু অনেক সময় বাঁচানো যায়, পরীক্ষাতে অনেক সময় কি করা যায়, বাঁচানো যায়। এর একবার রুট টুট করে দিলে 6√3 থাকতেছে, 6√3। এটা হচ্ছে আমাদের কার মান, লব্ধির মান। এটা গেলে একটা উত্তর। আচ্ছা, বইতে হচ্ছে আমি যেটা বললাম আর কি, ঝামেলার কথা বললাম, সেটা এখানে মেনশন করে দেওয়া আছে আর কি, আমি সমস্যা নাই করে দিচ্ছি এটা ঠিক, যেখানে ভুল করবে আসলে সবাই। এখন আমাদের থিটার মানটা লাগবে না, থিটা অর্থাৎ লব্ধিটা সাথে সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে। তো থিটা বের করার জন্য আমরা কি করব, 2 ভাগ 1 তো করবো নাকি? খুব ভালো, দাও করে, সমস্যা নেই। 2 ভাগ কত, 1।
তাহলে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। এটা তো আসলে বোঝা যাচ্ছে ঝামেলাটা খুব কম, তবে ঝামেলা আরো বেশি হইতো যদি একটা নেগেটিভ আর একটা পজিটিভ হতো তখন। এটা আসলে এটা শিখলে ওটাও সমস্যা হবে না। -9 না, ভাগ করি। তাহলে 3 কাটলে হচ্ছে নিচে 3, তাহলে হচ্ছে √3 নিচে 3, তাহলে 1/√3 থাকবে, 1/√3। আর এ পাশে হচ্ছে আর আর কাটা, তাহলে tan থিটা ইকুয়াল 1/√3 থাকবে। এখন কথা হইলো থিটা সমান tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে π/6 বা 30 ডিগ্রি। কথা হইলো 30 ডিগ্রি হবে না, 1/√3 তো tan 30 সমান 1/√3, ঠিক আছে, 30 ডিগ্রি হবে না। কেন হবে না? কারণ 1 নং সমীকরণে এখান থেকে 1 নং হইতে আর কি, 1 নং থেকে আমাদের cos থিটা কি নেগেটিভ না এবং সাইন থিটা কি নেগেটিভ না? যদি দুইজনই পজিটিভ আসতো, যদি দুইজনই পজিটিভ আসতো তখনই একমাত্র এখানে থিটা 30 ডিগ্রি হইতো। কিন্তু দুইজনই আসছে কি নেগেটিভ, তার মানে থিটা অ্যাঙ্গেলটা আসলে প্রথম চতুর্ভাগে নাই। থিটা কোথায় নাই? প্রথম চতুর্ভাগে নাই। তাহলে আছে কই? 3 নম্বরে আছে। 3 নম্বরে কজও নেগেটিভ, সাইনও নেগেটিভ, ট্যান পাইসি পজিটিভ, অর্থাৎ ট্যান পজিটিভ, সাইন নেগেটিভ, কজ নেগেটিভ, থিটার মানটা 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে না। একইভাবে যদি আমাদের কস পজিটিভ সাইন নেগেটিভ আসতো তখন থিটার মানটা আমরা 4 নম্বরে নিতাম। আশা করি জিনিসগুলো ভুল হবে না আর। তাহলে এখানে আমরা ট্যান থিটা ইকুয়াল ট্যান 210 ডিগ্রির মান কত? 1/√3। তার মানে থিটা ইকুয়াল 210 ডিগ্রি থাকবে। এটা অবশ্যই অবশ্যই 7 কেজি, 7 কেজি ছিল এটা, হ্যাঁ সরি 7 গ্রাম। এই থিটা হচ্ছে 7 গ্রামের সাথে উৎপন্ন কোণ, বোঝা গেছে? তো আমাদের এই কাজটা না করে আরেকটা কাজ করতাম, যে 19 গ্রাম বরাবর, 19 গ্রাম বরাবর যদি লব্ধি নিতাম, মানে এদিক উপাংশটি নিতাম, লব্ধি না উপাংশ নিতাম, তখন কিন্তু ঠিকই এটা 30 না আসে 60 ডিগ্রি আসতো। তখন লব্ধি 60 ডিগ্রি আসতো, এটা করে দেখতে পারো, তখন এটা 60 ডিগ্রি আসবে। তো এটা আসলে নিজের ইচ্ছা মতো ধরে করলে চলবে, তবে উত্তরে অবশ্যই অবশ্যই কার সাথে অ্যাঙ্গেল এটা অবশ্যই মেনশন করে দেওয়াই লাগবে, নয়তোবা কিন্তু বিশাল বড় ভুল, নাম্বার কাটা। তো আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই। আমরা সামনের দিন যে উদাহরণের ম্যাথগুলো আছে করে দেবনি, আর তারপরে অনুশীলন শুরু করব। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে তো লাইক টাইক দিও, ঠিক আছে? তো এই তো, সকালে থাকো, আল্লাহ হাফেজ।